আসছে 25শে বৈশাখ আর এই দিনটি প্রতিটি বাঙালির একটি আবেগের দিন। কবিগুরুর গানে কবিতায় ভাবনায় গড়া আমাদের বাঙালিয়ানা। কবিগুরুর জন্মতিথিতে কিছু না কিছু নিবেদন করতেই আমার মন চায়। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। কবির জন্মতিথি উপলক্ষে কবিকে আমার গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে শেয়ার করব জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবীর একটি নিরামিষ সুস্বাদু রেসিপি। এর আগেও বন্ধুরা আমি ঠাকুরবাড়ির বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করেছি। আমার চ্যানেলে একটি প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আর বন্ধুরা দেরি না করে চলুন এই ঠাকুরবাড়ির সুন্দর সুস্বাদু রেসিপিটি কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। ঠাকুরবাড়ির এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলো আগে থেকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, কারণ পটলগুলো কেটে রাখার পর আর ধোয়া যাবে না, তো সেই জন্য পটলের মধ্যে জল চলে যায়, সেই জন্য বন্ধুরা এখন দুটো সাইড আমি কেটে নিচ্ছি এভাবে ছোট্ট করে। আর পটলগুলো পুরো খোলা ছাড়ানোর কোনো দরকার নেই, পটলগুলো এরকম ছুরি দিয়ে এরকম চেঁচে নিলেই হবে, পাতলা খোসাটা ফেলে দিলেই হবে। আর ঠাকুরবাড়ির রেসিপির মধ্যে কিন্তু এই রকমই ছিল, তাই আমি সেভাবেই করার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। দেখুন পটলগুলো এখন আমি একটু তিরছা করে কেটে নিয়েছি, মানে গোল গোল করে কাটিনি, এরকম কাটলে একটু দেখতে ভালো লাগে, তবে আপনাদের নিজেদের পছন্দ মতো গোল শেপের কাটতেই পারেন। এখন এখানে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার আমি ভালো করে ধুয়ে নেব। আর ঠাকুরবাড়ির প্রত্যেকটা রেসিপি কিন্তু অসাধারণ হয়। এর আগেও আমি বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে ঠাকুরবাড়ির রেসিপির, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ফ্যানের তলায় রেখে এটাকে শুকিয়ে নেব। এবার কড়ার মধ্যে সাদা তেল আমি গরম করতে দিয়েছি, আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, আমি ঘি তেল মিলিয়েই করব বন্ধুরা। আর ঠাকুরবাড়ির কিন্তু রেসিপির মধ্যে পুরোটাই ঘিয়ের ব্যবহার ছিল। এখন কেটে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কয়েকবার চাপা দেবো, খুলে এরকম চাপা দিয়ে খুলে খুলে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। তবে এর মধ্যে কোনো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না, হলুদ গুঁড়ো দিলে একটা কালচে রং হয়ে যায়, তবে আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিয়ে এটা ভাজতেই পারেন। আর সামান্য একটু নুন ছিটিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। এবার এটাকে আমি ঢেকে দিলাম, বেশ কয়েকবার এরকম ঢাকা খুলে দিয়ে এরকম পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুবই সহজ রেসিপি। তো আপনাদের এখন দেখাচ্ছে, দেখুন পটলগুলো ভাজা হয়েছে কিন্তু লালচে ভাব আসেনি, এখন কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। তো এবার দেখুন আমি বেশ কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি, পটলগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার পটলগুলোকে আমি তুলে নিলাম। এবার এই কড়ার মধ্যে এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি দিচ্ছি। আর খুবই সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর নিরামিষ দিনের জন্য তো একেবারেই পারফেক্ট, কারণ এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার নেই। এবার এর মধ্যে তেজপাতা, একটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, একটা লবঙ্গ ফোড়ন দিলাম। এই সমস্ত ফোড়নগুলো একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আবারও বলছি, একটা লাল কাঁচা লঙ্কা দিলাম। ঠাকুরবাড়ির রেসিপির মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে ছিল, আমি কিন্তু লাল কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারেন। আর এটা শুধুই খাওয়া হয়ে যায়। দেখুন বন্ধুরা এখন এই গোবিন্দভোগ চালটা আপনাদের দেখাচ্ছি, একদম শুকনো চালের মতো এটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। একদম ঘেঁটেও যাবে না, ভেঙেও যাবে না, চাল গলেও যাবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। তাই চালটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নেওয়ার পর তারপর এটাকে ভাজবেন। তার গ্যাসটাকে একদম কম করে এটাকে চালটাকে আমি ভেজে নেবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। চাল ভালো করে ভাজলে চাল গলবেও না, ভাঙবেও না, দেখতেও ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে খাওয়ার ইচ্ছাটাই কিন্তু বেড়ে যায়, তাই না? এটা শুধু মুখেই খাওয়া হয়ে যায় বন্ধুরা, এতটাই ভালো লাগে। এটা একদম পুরনো সাবেকি রান্না, এখনকার দিনে মানুষজন এই রান্না খাওয়া ভুলেই গেছে, কারণ এখন এসে গেছে বিরিয়ানি। তো প্রত্যেকটা মানুষই কিন্তু এখন বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, তাই না? তাই এই রান্নাটা এখন হারিয়েই গেছে বলতে গেলে। এখন এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ঠাকুরবাড়ির জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানেই এই রান্নাটা কিন্তু করা হতো। কেউ চাল পটলও বলে, কেউ পটল গোবিন্দও বলে, কেউ পটল পোলাও বলে, তো যে নামেই ডাকুক কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা আমি অনেকবার খেয়েছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ভীষণই ভালো খেতে লাগে। দেখুন চালটা ভেজে নিয়েছি। এবার ওপর দিকে একটু সাইড করে এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম।
আপনারা চাইলে বন্ধুরা কাজু কিশমিশ আলাদা করে ভাজতেই পারেন, তাতে ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে, সেই জন্য আমি এর মধ্যেই দিয়ে দিলাম। আর সামান্য একটু ওপর থেকে ঘি দিলাম যাতে পুড়ে না যায়। আর কিশমিশ বেশি ভাজলেও একটা কালচে রং এসে যায়, সেজন্য আমি হালকা করেই ভাজলাম। তবে আবারও বলছি, আপনারা চাইলে আগে ভাজতেই পারেন। এবার পুরোটা ভালো করে মিনিয়ে নিলাম, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। খুবই সহজ রেসিপি, আর বেশি সময়ও লাগে না, আর পাশাপাশি কিছু লাগেই না। এটা বাচ্চাদেরও এটা ভালো লাগবে। পটল অনেকেই খায় না, কিন্তু এভাবে করে দিলে কিন্তু পটলও যারা খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এটুকু বলতে পারি। ওটা চালটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এবার বন্ধুরা কড়ার মধ্যে সাদা তেল দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু টমেটো কুচি দিলাম। টমেটোর দানাগুলোকে আমি ফেলে দিয়ে অর্ধেক টমেটো একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার এই টমেটো আর কাঁচা লঙ্কাটা গ্যাসটাকে কম রেখে এটাকে ভেজে নেবো। একটু ঢেকে দিলাম, গায়ে ছিটকে আসছে ওই জন্য। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন আমার নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। এবার অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। সে সময় কিন্তু ঠাকুরবাড়িতে বাটা মশলার ব্যবহার হতো, তো এখন বাটা মশলা তো রান্না খুব একটা করাই হয় না, সেই জন্য গুঁড়ো মশলা একটু জলে গুলে দিলে কিন্তু সেটাও কিন্তু খেতে ভালো হয়। মশলাটা ফুলে যায়, বাটা মশলার একটু স্বাদ আসে। সেই জন্য জিরে গুঁড়োটা আমি আগে থেকেই গুলে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সমস্তটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর টমেটোটাও কষাতে কষাতে একটু বেশ নরম হয়ে যাবে। তবে গ্যাসটাকে একদম কম রেখেই আমি এগুলোকে নাড়াচাড়া করছি। আর বেশি কিছু মশলাই লাগেই না, দেখলেনই বন্ধুরা। তো এবার একটু কুসুম গরম জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছে যাতে পুড়ে না যায় জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো। আর এখানে আর কোনো কিছু লাগে না, ধনে ফনে অত কিছু লাগেই না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি, চাল পটল এর মধ্যে যেহেতু দেবো, তো এই সব পরিমাণ হিসেবেই আমি নুনটাকে একেবারেই দিয়ে দিলাম। আর টমেটোগুলোও নরম হয়ে যাবে নুন দেওয়ার পর। যেটা বলছিলাম বন্ধুরা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির শুভ অনুষ্ঠানে যেমন আইবুড়ো ভাত, জন্মদিন, অন্নপ্রাশনে কিন্তু এই রান্নাটা অবশ্যই করা হতো। আর কবিগুরু কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালোবাসতেন, কারণ কবিগুরু খুব একটা আমিষ খাবার পছন্দ করতেন না, নিরামিষ খাবারই বেশি পছন্দ করতেন। সেজন্য এই খাবারটা কবিগুরু কিন্তু খুবই ভালোবাসতেন। তো আমি যেটা শুনেছি, এখন এই ভেজে রাখা চালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম কম করা আছে গ্যাসটা। এবার এই মশলার মধ্যে চালটাকেও একটু 2 মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে, কারণ চাল আগে থেকেই ভাজা আছে, খুব বেশি ভাজার দরকার নেই। এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলে খেতে কিন্তু ভালোই হয়, স্বাদটা বেশ ভালো হবে। সেই জন্য চাল যদি আপনারা না ভেজে থাকেন তাহলে একটু সময় নিয়ে ভাজবেন, কিন্তু চাল তো আমার আগে থেকে ভাজা ছিল। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম, যতটা পরিমাণে চাল আছে তার ডবল পরিমাণে এখানে জল দিলাম, কারণ চালটা সেদ্ধ হবে, পটলও সেদ্ধ হবে। তবে পটলটা আমি এখন দিচ্ছি না, চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। চাল ভেজানো ছিল, ভাজা আছে, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। লো টু মিডিয়ামে ছিল গ্যাসটা, এখন একদম কম করে দিলাম। চালটা দেখুন একটু সেদ্ধ হতে বাকি আছে হালকা, আর এটাকে একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে পোলাওয়ের মতো। এবার ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম। দেখুন পটলগুলো হলুদ দিইনি বলে কিন্তু রঙটা একদম সুন্দর আছে, হলুদ দিলেই পটল কালো হয়ে যায়। তরকারির ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু এরকম চাল পটল গোবিন্দভোগ চালের মধ্যে দিলে না একটা কালচে ভালো লাগে না দেখতে। এবার আরও 2 মিনিট এটাকে আমি ফুটতে দেবো। তো 2 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা, দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আর একটু শুকিয়ে যাবে, যেহেতু গোবিন্দভোগ চাল একেবারেই এটা জলটা টেনে নেয়। আর এটা ঠান্ডা হতে হতে সার্ভ করার সময় কিন্তু একেবারেই ঝরঝর হয়ে যাবে। আমি আপনাদের সার্ভ করে দেখাবো, আপনারা প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ সম্পূর্ণ, একটু চিনি দিলে স্বাদটাও হবে, বেশ ভালো খেতে হবে। সেজন্য শেষেই চিনিটা দিলাম, কারণ পটলটা না হলে আবার সেদ্ধ হতে চায় না। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। তাই এই সামনেই 25শে বৈশাখ, অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে ঢেকে দিয়ে আরও 30 সেকেন্ড আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিলাম। এবার ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা, গলে ঘ্যাঁট একেবারেই হয়নি। এটা নামাতে নামাতে কিন্তু আরও সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে।
এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।